আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। সংসদে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। কে হবে নতুন রাষ্ট্রপতি তার সময় হলে জানা যাবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এর আগে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারের 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যে নেমে এসেছে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। বর্তমান সরকার স্বনির্ভর সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেকনোলজি উদ্বোধনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীতে জৈনমন্ত্র সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শুধু শিল্প নয়, আধুনিক প্রযুক্তির ভিত্তি। এই খাতকে জাতীয় অগ্রাধিকার ভিত্তি খাত হিসেবে বিবেচনা করছে সরকার। এজন্য বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত কাঁচামালের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী আশা করে বলেন, বহুমাত্রিক চ্যালেঞ্জের সীমাবদ্ধতা অতিক্রম করে সরকার সামনে এগিয়ে যাবে। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। ভোরে দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হলে তা প্রতিহত করেছে বিজিবি। দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারাম মাহমুদপুরে সীমান্ত দিয়ে 8 নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই 9 জন বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 4 পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় 30 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ঘটনার পর 2 সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত 11টার দিকে মিরপুর 13 নম্বরে ওপিক্স গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। এতে আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে। নিহত ইউসুফ আলী ওরফে পারভেজ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি মিরপুর 13 নম্বর এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরার এলাকায়। আহতরা হলেন যুবদলের আরেক কর্মী মনির হোসেন এবং কাঁচামাল বিক্রেতা সালাম সর্দার। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ, মনির ও আরও কয়েকজন একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক সেখানে ঘোরাফেরা করছিলেন। তাদের কাছে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে হঠাৎ বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে ইউসুফ, মনির এবং পথচারী সালাম সর্দার আহত হন। পরে গুরুতর আহত ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ চঞ্চল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবার আন্তর্জাতিক।
ভারতের নিঃস্ব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। শুক্রবার কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র যুব সংগঠন ও কাকরোচ জনতা পার্টির নেতৃত্বে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে দিল্লিতে সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সম্মতি মিললেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সব দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজিপি। এরই মধ্যে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। খেলার খবর, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। এই অভিযোগটি করেছিল মানবাধিকার সংস্থা ফেয়ার স্কয়ার। সংস্থার দাবি ছিল ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে সমর্থন দিচ্ছেন। তবে আইওসি জানায় অভিযোগটি তাদের নৈতিকতা কমিশনের ইখতিয়ারভুক্ত নয়। প্রতিটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা নিজস্ব পরিচালনায় স্বাধীন। এর আগে ট্রাম্পকে ফিফার আন্তরিম পদক দেওয়া এবং তার অনুষ্ঠানে ইনফান্তিনোর উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে আইওসি বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছে। সংস্থাটি জানায় গাজায় ফুটবলের মাধ্যমে উন্নয়ন ও পুনর্বাসনে কাজ করছে ফিফা। এমন উদ্যোগে একজন ক্রীড়া প্রধানের দায়িত্ব সঙ্গে মানানসই। প্রতিটি বিশ্বকাপে কোনো না কোনো নতুন রূপকর্তার জন্ম দেয়, আবার একই সঙ্গে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেন একের পর এক মহাতারকা। ফুটবল ভক্তদের স্মৃতি আর আবেগে ভাসিয়ে শেষ হলো 2026 বিশ্বকাপ। উত্তর আমেরিকার সবুজ গালিচায় এবার ইতি ঘটল এক সোনালী যুগে। বিস্তারিত রায়হান রাসেলের প্রতিবেদনে। বিশ্বকাপ যেমন নতুন তারকা তৈরি করে, একই সঙ্গে কিংবদন্তিদের বিদায়েরও সাক্ষী হয়। 2026 বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। উত্তর আমেরিকার মাঠ থেকে বিদায়ের এই তালিকায় সবার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি রেকর্ড 5টি ব্যালন ডিওর জয়ী, জিতেছেন ইউরো ট্রফি। বিশ্বকাপের ট্রফি তার জেতা হয়নি, তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়েই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন CR7। বিদায়ের তালিকায় আরও একটি বড় নাম ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ। 2018 সালে ব্যালন ডিওর জয়ী এই মিডফিল্ডার ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে এবং সেমিফাইনালে তুলেছিলেন। দেশের হয়ে দীর্ঘ ও সোনালী অধ্যায়ের ইতি টানলেন 2026 বিশ্বকাপে। জার্মানির হয়ে 128 ম্যাচ খেলা ম্যানুয়েল নুয়ারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। 2014 সালের বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক আধুনিক সুইপার কিপার হিসেবে ফুটবলের সংজ্ঞা বদলে দেন। অনেকটা অপ্রত্যাশিতভাবে আবেগময় বিদায় নেন ব্রাজিলের নেইমার। 130 ম্যাচে সেলেসাওদের জার্সিতে তিনি সর্বোচ্চ 80টি গোল করেন, তবে তারও কেবল বিশ্বকাপের সোনালী ট্রফিটি জেতা হলো না। খেলোয়াড়দের পাশাপাশি একটি ঐতিহাসিক যুগেরও অবসান ঘটেছে। টানা 14 বছর ফ্রান্সের দলের কোচ ছিলেন দিদিয়ের দেশম। এবার তিনি দায়িত্ব ছেড়েছেন। খেলোয়াড় হিসেবে 1998 সালে এবং কোচ হিসেবে 2018 সালে জেতেন বিশ্বকাপ। এই বিদায় গাথায় উঠেছে লিওনেল মেসির নামও, যদিও অবসর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আর্জেন্টাইন কিংবদন্তি। তবে বয়সের হিসেব বলছে 2030 বিশ্বকাপে তার মাঠে নামা হবে বেশ চ্যালেঞ্জিং। 2026 বিশ্বকাপই তাই বিশ্বমঞ্চে ফুটবল জাদুকরের শেষ দৃশ্য হয়ে থাকতে পারে। বিদায় নেওয়া এই তারকাদের রক্ত, ঘাম, স্মৃতি আর আবেগ হয়তো আর কোনোদিন আন্তর্জাতিক মাঠে ফিরবে না, কিন্তু কিংবদন্তিদের রেখে যাওয়া কীর্তি আর স্মৃতি চিরদিন উজ্জ্বল থাকবে ফুটবল প্রেমীদের হৃদয়ে। রায়হান রাসেল, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।